আমার কথা কি শুনতে পাচ্ছ? এই আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এটা সম্ভবত আমরা পড়াইছিলাম আমার যতটুকু ধারণা। আমরা এখান থেকে পরে আমরা একটা ম্যাথের আগে চলে আসছিলাম, একটা ম্যাথ ছিল আমাদের, একটা ম্যাথ। এটাকে আনসার্টিনিটি বা আমরা বলি প্রোগ্রাম এভলিউশন রিভিউ টেকনিক। এটাকে বলা হয় যে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা যদি কোনো একটা কাজের ফোরকাস্টিং করা, যে টাইমটা কত লাগবে, ডিউরেশনটা কত লাগবে, সেটা কার রেকর্ড পারমিশন দেবো কাউকে? কারো রেকর্ড পারমিশন লাগবে কিনা? অন্যান্য ক্লাসে ওরা বলে তো রেকর্ড পারমিশন দিতে বলে দু একজনকে। ও আচ্ছা, তা পারমিশন লাগে না তাই তো? ওকে, নাইস। তো দেখো, সবাই ভালো আছো তো? তোমাদেরকে তো জিজ্ঞাসা করলে না, প্রায় 2 সপ্তাহ ক্লাস নেওয়া হলো না, বিভিন্ন বন্ধ, আমি তো বাড়িতে গেছিলাম, নেটওয়ার্কের খুব ইয়া করছি আর কি। আসলেও খুব ডিফিকাল্ট যাদের রিজনাল বেস বা লোকাল বেস, যারা মানে কি বলা হয় যে যারা একদম রিমোট এরিয়া আছে, তাদেরকে আসলে ক্লাস করা খুব টাফ, এটা বোঝাই যাচ্ছে। তারপরও আসলে আহ, যেহেতু আমি বলছি যে তোমাদেরকে আমি একটা, তোমাদেরকে ক্লাস ওপেন হলে আমি তোমাদেরকে একটা রিভিউ দিব কাউকে, যাতে কেউ ডিপ্রাইভ না হয়, এটা আমি তোমাদেরকে বলছি। রিভিউ মানে বেশ ভালো রকম রিভিউ, মানে সময় নেবো আর কি, সোজা কথা। ঠিক আছে? যাতে তোমরা এই যে তোমার যদি কোনো গ্যাপ বা কোনো একটা অংশ থাকে, যে সেই জায়গাটা দেখো। এটা ম্যাথ অ্যাকচুয়ালি করায় দেখি, চেষ্টা করি এটা ভার্চুয়াল ম্যাথ করানোর জন্য, আশা করি তোমরা এগুলো ধরতে পারবা। তো বলছে, when the duration cannot be estimated accurately it is possible to use a bracket of time. ধরো আমি যদি বলি যে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের কতদিন সময় লাগবে, যদি আমি বলি যে এই কাজটা করতে, বা একটা অ্যাসাইনমেন্ট দিলাম, তো কি হয়, তিন ধরনের মতামত আসে। তিন ধরনের মতামত আসে হচ্ছে, একটা আসে বেস্ট, একটা আছে অর্স, আর একটা আছে মোস্ট লাইকলি বা অ্যাভারেজ, এটাকে বলি আমরা অ্যাভারেজ। আমি যদি বলি যে একটা অ্যাসাইনমেন্ট করতে কয়দিন সময় লাগবে, তো যে সবচেয়ে ভালো স্টুডেন্ট বা যার আছে, সে বলবে কি স্যার 2 দিনে পারবো। আবার যে খারাপ স্টুডেন্ট, সে বলবে স্যার আমার তো 10 দিন লাগবে। আবার এটা মিডল কিছু ম্যান থাকে, যারা কি বলে সোসো টাইপের কথা, মানে হচ্ছে এভারেজ টাইপের কথা বলে। এভারেজ টাইপের কথা মানে হচ্ছে যে স্যার ও শুনছে আগে 2 দিন লাগবে, আর একজন বছর 10 দিন, তাহলে 10 আর 2 যোগ করে, তারপর 2 দিয়ে ভাগ করে, স্যার 6 দিনে পেরে যাবো। তো আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যখন দেখি, তাকাই, যে 3 শ্রেণীর লোক পাই। আমরা বলি অপটিমিস্টিক, একটা বলি পেসিমিস্টিক, একটা হচ্ছে এভারেজ লোকজন, তাই না? তো এখন এই যে কোন একটা কাজের ডিউরেশন, একটা 10, তার হাইট হচ্ছে তোমার 18 ফুট হাইট, এটা করতে কতদিন সময় লাগবে, এরকম কিন্তু বই খাতা কিন্তু স্ট্যান্ডার্ড কোনো ওইরকম মেথোলজি দেয়া নাই, যে কয়জন মানুষ, 10 জন মানুষ, যেখানে আমরা বলি টাইম স্টাডি বা ওয়ার্ক স্টাডি বলি, সেখানে কিন্তু এক্স্যাক্টলি বলা আছে যে একটা কাজ করতে কতক্ষণ সময় লাগবে, স্ট্যান্ডার্ড টাইমটা কত। তাহলে যদি ভালো পারফরমেন্স করো তাহলে কতক্ষণ সময় লাগতে পারে, আর খারাপ পারফরমেন্স করলে কতক্ষণ সময় লাগতে পারে, এরকম একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে। কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্ট্যান্ডার্ডাইজেশন আছে, ওয়ার্ল্ডের সাথে কম্পারিজন করে স্ট্যান্ডার্ড ব্যবহার করতে গেলে একটু কস্টলি সফটওয়্যার। তো আমরা একটু দেখি, যখন কোনো কাজ আমরা বলি, তো আমরা একটা এক্সপার্ট ওপিনিয়ন নেই। তখন আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে 3 ধরনের ওপিনিয়ন পাই। এক ধরনের ওপিনিয়ন হচ্ছে অপটিমিস্টিক এস্টিমেশন, যে সবসময় চিন্তা করতে না আমি একটা নির্দিষ্ট অল্প সময়ের মধ্যে কাজটা করে ফেলতে, এটা বলা হচ্ছে অপটিমিস্টিক। দেন হচ্ছে পেসিমিস্টিক, হচ্ছে বলে যে ওটা তো 2 দিন তো দূরের কথা, ওটা 20 দিনে করতে পারি, এই কথাটা বলে। মোস্ট লাইকলি
হচ্ছে যার অ্যাভারেজ লোকজন। তো দেখা গেল একটা কাজের বেটা ডিস্ট্রিবিউশন ফলো করে। এই বেটা ডিস্ট্রিবিউশন কার্ভটা তোমরা যদি একটু দেখো, তাই এটা হচ্ছে তোমার টাইমের কার্ভ, আর এই সাথে সাথে এই অংশটা হচ্ছে তোমার, আমরা বলি যে তোমার প্রবাবিলিটি অফ অকারেন্স বা ওটা ঘটনা ঘটার সময়। তো দেখো এই এ হচ্ছে অপটিমিস্টিক, যে কোনো একটা কাজ করতে এ বলে সবচেয়ে কম সময় লাগবে, বি বলে সবচেয়ে বেশি সময় লাগবে, আর হচ্ছে মাঝখানে এই যে আমরা যাদেরকে ইয়া বলছিলাম, এটা হচ্ছে এ বি আর হচ্ছে এ বি আর হচ্ছে তোমার সি। তো এইখানে এই তিনটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে এই যে এমটা হচ্ছে মোস্ট লাইকলি। তো এখন এই তিনটা ঘটনা তিনজনে বলছে, একটা বলছে এ বলছে, বি বলছে, আরটা হচ্ছে এই যে মোস্ট লাইকলি বা এই সি টাইপের জায়গাটা বলছে। তাহলে দেখা গেছে যে এইটা সবসময় এই একটা বেটা ডিস্ট্রিবিউশন এরকম একটা কার্ভ ফলো করে, যেটা আমরা এই এক্সপেক্টেড টাইম টিই আমরা বলতে পারি যে এইটাকে টিই দ্বারা আমরা সবসময় এটাকে ফর্মুলেট করে বের করতে পারবো। তাহলে টি হচ্ছে সেই এক্সপেক্টেড টাইমটা, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস 4m বা প্লাস বি ডিভাইডেড বাই 6। এখানে তুমি এটাকে সি লেখছো, তো এটাকে তোমরা এম হিসাবে কাউন্ট করে নিও, তোমরা তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে আমি যে এক্সপেক্টেড টাইম এখন বলতে পারতো স্যার এটার এক্সপেক্টেড টাইমটা কই, হ্যাঁ এই যে আমি একটা কাজের ক্ষেত্রে অপটিমিস্টিক বললে কম সময় লাগবে, আর মোস্ট লাইকলি বা অ্যাভারেজ লোকজন বললে এম সময় লাগবে, আর বি হচ্ছে তোমার পেসিমিস্টিক, তাহলে আমি কোন টাইমটা ধরে নেব, এক্সপেক্টেড টাইমটা কত। তাহলে সেই এক্সপেক্টেড টাইমটা তুমি যদি স্ট্যাটিস্টিক্যাল বা সায়েন্টিফিক্যালি তুমি যদি প্রুভ করতে চাও বা সায়েন্টিফিক তুমি যদি ব্যাখ্যা করতে চাও, তাহলে তার ফর্মুলা হচ্ছে এ প্লাস 4m প্লাস বি ডিভাইড বাই 6। এবং ভেরিয়েন্স আছে, তোমরা জানো সম্ভবত স্ট্যাটিস্টিক্স পড়ছো, ভেরিয়েন্সটা হচ্ছে যে বি মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 36। তো আমরা একটা সরাসরি একটা ইয়াতে যাই, একটা উদাহরণ দিলে হয়তো আর একটা জিনিসটাকে একটু ক্লিয়ার করতে পারবো বলে আশা করি। তো দেখো একজন লোক বলছে একটা কাজ, অপটিমিস্টিক বলছে 12 দিনের সময় লাগবে, পেসিমিস্টিক যে ভদ্রলোক সে বলছে 24 দিন সময় লাগবে, আর আমাদের মতো যারা মধ্যবিত্ত তারা বলছে যে এটা 15 দিন সময় লাগবে। তাহলে আমি আশা করতে পারি হচ্ছে যে সময়টা কত দিন, সময়টা হচ্ছে টি ইকুয়াল টু এ প্লাস 4m ফর্মুলা ইকুয়াল টু, আমি আশা করতে পারি এই কাজটা, আশা করতে পারি এক্সপেক্টেড, মানে এই 16 দিনে যে কাজটা শেষ হবে তা না। তুমি যদি 16 দিনের মধ্যে মানে তুমি ধরে নিতে পারো যে এই কাজটা আসলে 16 দিন লাগার কথা, এখন এটা 17 দিনে হতে পারে, 18 দিনে হতে পারে, আবার 12 দিনে হতে পারে, 13 দিনে হতে পারে। আর এই ভেরিয়েন্সটা কত, ভেরিয়েন্সটা হচ্ছে দেখো বি ছিল আমার 24, এ ছিল আমার 12, তাহলে ডিভাইড বাই 36, ভেরিয়েন্স হচ্ছে 4 ভেরিয়েন্স মানে হচ্ছে যে এই কাজটা 4 দিন বেশি লাগতে পারে অথবা 4 দিন কম লাগতে পারে, এটা হচ্ছে তার ভেরিয়েশন বা ভেরিয়েন্স। কিছু বোঝা গেছে নি? জি স্যার। তোমাদের সয়েল টেস্ট তোমরা করো, সয়েল টেস্টের যে সয়েলের যে ডেপথে গেলে পরে দেখবা যে সয়েলের আমরা বলি ইন্টিগ্রিটি বা সয়েলের হার্ডনেস অনুসারে সয়েলের দেখবা একটা কার্ভ ফলো করে, দেখবা যে উপর দিকে লুজ সয়েল থাকে, তারপর মিডলে থাকে তোমার হচ্ছে ওটারে বলে হচ্ছে তোমার মানে মিডিয়াম স্ট্রেংথ সয়েল, আবার ডাউনের দিকে অনেক সময় দেখা যায় হার্ড সয়েল, এই হার্ড সয়েলের পরে আবার অনেক সময় তোমার লিকুইড সয়েল থাকে। তো এইটা কিন্তু একটা কার্ভ দিয়ে এরকম করে করে দেখায় যে কোন জায়গায় কোন স্ট্রেংথে কিভাবে কি করা যায়, এবং তোমাদেরও কিছু ক্যালিব্রেশন করতে হবে, পাইল টেস্টের বা কিছু একটা ক্যালিব্রেশন করতে, তখন কিন্তু বিভিন্ন ধরনের কার্ভ ফলো করে বিভিন্ন স্ট্যাটিক্স। তো আমরা যদি এরকম একটা ম্যাথ দিই আশা করি এটা পাওয়া যাবে, কিন্তু এখন দেখো এটা তো এরকম হইলে তো ভালোই হইতো, সাথে আবার একটু প্যাচ দিয়ে দিয়েছে আর কি, বুঝতে পারছো? তো দেখো ওখানে একটা ম্যাথ আছে বোধহয় কোথাও। আচ্ছা এটা তো আমরা এখান থেকে ভেরিয়েন্সটা বের করলাম, খেয়াল করো। তাই ভেরিয়েন্স যদি আমি বের করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, ভেরিয়েশন ছিল আমার হচ্ছে 4, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে √4, এগুলো 2 ডেজ। এখন আমাকে বলছে যে এই কাজটা তোমার কি বলে যে 16 দিনে শেষ হবে, এর প্রবাবিলিটি কত, ঠিক আছে? তাহলে তখন কিন্তু তোমার আমার একটা অন্য ধরনের একটা আমরা প্রবাবিলিটি বের করতে হবে আলটিমেটলি আর কি। প্রবাবিলিটি, আচ্ছা প্রবাবিলিটিটা বের করার জন্য তোমাকে
আমি তোমাকে কি কি টাইমটা দিয়ে দেবো, আমি তোমাকে এক্সপেক্টেড টাইমটা আমি তোমাকে দিয়ে দেবো, আর শিডিউল টাইমটাও তোমাকে আমি বলবো যে এই শিডিউল টাইমটা কত। তাহলে দেখো এক্সপেক্টেড টাইমটা আমি আশা করতেছি ওই কাজটা কতদিনে শেষ হবে 16 দিনে শেষ হবে, টি এক্সপেক্টেড। এখন আমি বললাম যে আচ্ছা একটা কাজ করো তো, এটা 13 দিনে যদি কাজটা শেষ করতে চাই তাহলে প্রবাবিলিটি কত দিনে, 13 দিনে এই কাজটা শেষ হওয়ার সম্ভাব্যতা কত। তখন আমার যে সূত্রটা জেড, তোমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কোথাও পড়ছো নাকি? স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বা স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কোথাও স্ট্যাটিস্টিক্স কোথাও পড়ছো? ওই বাংলার জনগণ পড়া হয়েছিল আর কি। আচ্ছা যাক, না পড়লে আশা করি তোমরা খুব একটা বেশি মানে বুঝতে খুব একটা বেশি অসুবিধা হবে না আশা করতেছি। দেখো এখানে আমি যদি এরকম তোমার দিয়া থাকবে যে একটা কাজ এক্সপেক্টেড করতেছি 16 দিনে, ওই কাজটা তোমার 13 দিনে শেষ হবে সম্ভাব্য কতটুকু, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি তোমাদের দিয়ে দেবো। তো আমি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি 2 দিন, আর আমি বলছি এটা কাজটা শেষ হওয়ার কথা হচ্ছে 16 দিনে, তো আমি বলছি না 13 দিনে শেষ হওয়ার সম্ভাব্য কত। তখন আমার জেড, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে জেড ইজ ইকুয়াল টু টিএস মাইনাস টিই ডিভাইড বাই সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমার টিএসটা হচ্ছে 13 ডেজ, যেটা আমার শিডিউল টাইম, আমি নতুন করে শিডিউল করছি। টিই হচ্ছে আমার এক্সপেক্টেড টাইম, যেটা আমার 16 ডিভাইডেড বাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইজ ইকুয়াল টু 2, আমি এখান থেকে পাইছি ইকুয়াল টু -1.5। তো -1.5 হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমার এই -1.5 এর মানটা বের করতে হবে। তাহলে পি আমার কাছে পি মাইনাস জেড মানটা আছে, তাহলে যেহেতু এখানে জেড এর মানটা মাইনাস আছে সেক্ষেত্রে আমি 1 মাইনাস পি জেড দিয়ে দেবো, সুতরাং আমার এই মাইনাসটা তখন চলে যাবে এখান থেকে। তাহলে 1 মাইনাস পি জেড। এখন আমি জেড এর টেবিলে যাব, জেড এর টেবিল হচ্ছে, আমি জেড এর মান হচ্ছে 1.5, আমি 1.5, তাহলে আমি জেড এর টেবিল চলবে, জেড এর টেবিল এখানে দেয়া আছে, দেখো জেড এর টেবিলটা এখানে দেয়া আছে, খেয়াল করো জেড হচ্ছে এদিকে জেড এর মানটা, আর এদিকে হলো জেড এর মানটা ফ্র্যাকশন। খেয়াল করো আমার হচ্ছে 1.5, এই হচ্ছে 1, তারপর 1.5 সরাসরি, এটা কিন্তু 1.5 হচ্ছে এই, খেয়াল করো সরাসরি হচ্ছে 1.5টা হচ্ছে এই, তাহলে 1.5 এর পরে 0 আছে, তাহলে 1.5 এর পরে 0, আমি 1.5 আর এখান থেকে হচ্ছে 0, আমি কাউন্ট করবো এই টেবিলটা। দেখো এটা হচ্ছে 0.9332, তাহলে জেড এর টেবিলে জেড এর মান হচ্ছে 0.9332। তাহলে আমরা চলে যাব কোথায়, সেই ইয়াতে চলে যাব আমরা, যেখানে এটা মানটা বসানো সেখানে বসাইলাম, যেটা মান 1 মাইনাস 0.9332। তাহলে এখান থেকে মান বের করলে থাকে 0.07%। তার মানে হচ্ছে এই কাজটা যে 13 দিনে শেষ হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 7%, মাত্র 7% হচ্ছে তার প্রবাবিলিটি। এই কোনো কোশ্চেন আছে নাকি? স্যার ওই চার্জটা কি হয়? সরি, এটার মানটা কিভাবে নিয়েছেন এটা কি? হ্যাঁ জেড এর মানটা আমি যেটা করছি এখানে খেয়াল করো, আমার এইখানে জেড ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে শিডিউল টাইম মাইনাস এক্সপেক্টেড টাইম ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমি এটা অ্যাজাম্পশন করছি যে টিএস মানে শিডিউল টাইম ইজ ইকুয়াল টু 13 আর এক্সপেক্টেড টাইম ইজ 16। তাহলে আমার জেড এর মান জেড ইজ ইকুয়াল টু হচ্ছে টিএস মাইনাস টি ডিভাইড বাই সিগমা। তাহলে টিএস এর মানটা হচ্ছে আমার 13 আমি জুম করছি, টি এক্সপেক্টেড হচ্ছে আমার 16 ডিভাইড বাই 2, এখানে -1.5 আসছে। তাহলে আমার জেড এর মানটা আসলে কি মাইনাস চলে আসছে, তাহলে পি প্রবাবিলিটি অফ মাইনাস জেড। তাহলে এই মাইনাসটা আমার টেবিলটা আমার মাইনাসের টেবিল নেই, আবার অনেক সময় মাইনাসের টেবিল সরাসরি থাকে, তো যেহেতু আমার মাইনাসের টেবিল এখানে নাই তাহলে আমাকে কি করতে হবে 1 মাইনাস পি জেড দিয়ে দিলে হবে, আসলে ওই জেডটা তো মাইনাসই তাই না, তাহলে 1 মাইনাস পি জেড চলে আসলো। তাহলে 1 মাইনাস পি জেড হলো 1 মাইনাস পি, এই জেড এর মান হচ্ছে 1.5। এখন আমি টেবিলে চলে যাব, টেবিলে গেলে দেখো জেড এই বরাবর জেড এর মানটা খেয়াল করো, এগুলো জেড এর মান, বাট
ধরো 1.51 হইতো তাহলে কি করতাম আমি, খেয়াল করো, যদি আমার বলতো এখানে মানটা চলে আসছে 1.51, তাহলে এইখানে আমি চলে যেতাম 1.5, তাহলে 1 কই, 1 করার জন্য আমি জানি এরপরে আমি 0.01, তাহলে এইখানে দেখো এখানে 0.01টা আছে, দেখো এই যে 0.01, তাহলে এই বরাবর আমি এই টেবিলে গেলে এইখানে মাউস যেখানটা আছে সেখানে গেলে আমার এই যে জেড হচ্ছে এই বরাবর হচ্ছে 1.5, আর এই 0.01 এর জন্য আমি এই ঘরটায় যাব, তাহলে এই যে গেলে 0.9345 আমার এখানটা আসতো। কি কথা বোঝা গেছে নি? জি স্যার। আচ্ছা এখানে আরেকটা একটু উদাহরণ দেখো তুমি, এইখানে আমি নিচে একটা আমার ফর্মুলা দেয়া আছে, ও আচ্ছা ওটা হচ্ছে অন্য জনের জন্য, এটার জন্য না। আচ্ছা দেখো আরেকটা ঘটনা আছে, আমি যদি বলি যে এই কাজটাই আমার 70% কনফিডেন্স ইন্টারভ্যালে আমার কাজটা শেষ করতে হবে, তার মানে হচ্ছে আমার PZ এর মান 0.7, 70% মানে হচ্ছে 0.7, তাহলে PZ মানে 0.7, তাহলে 0.7 টেবিলে যে আমার 0.7 এর মানটা বের করতে হবে, তাহলে এখানে যাই দেখবা যে এখানে কোথায় 0.7 আছে এই টেবিলের মধ্যে, এখানে দেখবা পয়েন্ট এই যে শুরু হয়েছে 7টা এখান থেকে শুরু হয়েছে 0.7019, তাহলে 0.7019 মানে কি, এই পাশে আছে 0.5 আর এইটা এই মানটা এই উপরের দিকে আছে 0.03, দুটো যোগ করলে 0.53 হয়, তাহলে এখানে হচ্ছে আমার দেখো খেয়াল করো এখানে হচ্ছে আমার 0.53। স্যার বুঝি নাই। আচ্ছা আমাকে বলছে যে ওই কাজটাই 70% কনফিডেন্সে কাজটা শেষ করতে হবে, 70% কনফিডেন্স মানে হচ্ছে এই কাজটা প্রবাবিলিটি হচ্ছে 70 মানে 70% এই কাজটা শেষ হবে এরকম একটা প্রবাবিলিটি হলে আমার শিডিউল টাইমটা আমি কত দিব, খেয়াল করে দেখো আমার তাহলে মানে PZ যেটা আমি আগে যে পার্সেন্টটা বাইর করছিলাম, এই যে PZটা যেটা বাইর করছিলাম সেই PZটা হচ্ছে আমার মানে 70% মানে 0.7, তাহলে এখন আমি যে দেখবো যে এখানে জেড এর মান কোন জায়গা 0.7, এখানে দেখো জেড এর মানটা এইখানে যে 0.7019 এখান থেকে শুরু হয়েছে, এর আগে কিন্তু 0.69 এখান থেকে শুরু হয়েছে 0.7019, তাহলে এই বরাবর যদি আমি যাই জেড হচ্ছে এখানে 0.5 আর এই উপর থেকে হচ্ছে 0.03, তাহলে কত হলো 0.53, তাহলে এখানে PZ ইকুয়াল টু 0.53 আমি পেয়ে গেলাম। তাহলে আমরা সূত্র ইকুয়াল টু জানি যে Z ইজ ইকুয়াল টু TS মাইনাস TE ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আমি Z এর মান জানি 0.53, T এর মান জানি এক্সপেক্টেড 16, আর হচ্ছে TS টা বের করতে হবে, শিডিউল টাইমটা বের করতে হবে, তাহলে দেখা যায় যে TS ইকুয়াল টু 17, মানে হচ্ছে তুমি যদি ওই লোকটাকে 17 দিন দাও, যে 16 দিন তোমার এক্সপেক্টেড তুমি আশা করতেছো, কিন্তু যদি তাকে 17 দিন যদি আমি টাইম ডিউরেশন তাকে দাও, তাহলে এই কাজটা শেষ হওয়ার সম্ভাবনা হচ্ছে 70 ভাগ। কিছু বোঝা গেছে নি? মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা মাথার উপর দিয়ে গেলে কিছুই করার নাই, আবার এই ম্যাথ গুলো করাবো আশা করতেছি তোমাদেরকে। দেখো একটা ম্যাথ দেয়া আছে পরে, এই ম্যাথেরই একটা মানে প্রবলেমেটিক ম্যাথ, খেয়াল করো 4টা কাজ আছে ABCD, এই কাজটা শেষ হওয়ার এক্সপেক্টেড টাইম 16 দিন, বি কাজটা শেষ হওয়ার এক্সপেক্টেড টাইম হচ্ছে তোমার 8 দিন, সি হচ্ছে 9 দিন, ডি হচ্ছে 6 দিন, এবং প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে, মানে প্লাস মাইনাস 2, ওই যে ম্যাথের কাঠিতে লেখা থাকে দেখো 50 প্লাস মাইনাস 2, মানে একটা ম্যাথের কাঠিতে 50টা কাঠি থাকতে পারে, অথবা 52টা থাকতে পারে, অথবা 48টা থাকতে পারে, কিন্তু এর চেয়ে যদি 48 থেকে 52 রেঞ্জের মধ্যে থাকবে, কিন্তু এর চেয়ে যদি কম বেশি হয় তাহলে সেটা অস্বাভাবিক, তাহলে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই কাজটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে প্লাস মাইনাস 2, 16 দিয়ে 18 বা 14 এর বাইরে যাওয়া ঠিক না আর কি। তাহলে এই ভেরিয়েন্স গুলো দেয়া আছে, তাহলে আমি যদি দেখি যে এটা একটা টোটাল প্রজেক্ট, এই টোটাল প্রজেক্টটা এই কাজে 16 দিন লাগবে, বি কাজে লাগবে 8 দিন, সি কাজে হচ্ছে 9 দিন এবং ডি কাজে হচ্ছে 6 দিন, তাহলে টোটাল এই কাজটা শেষ হইতে লাগবে 39 দিন। এবং তাদের ভেরিয়েন্সটা খেয়াল করো, ভেরিয়েন্সটা আমি দিয়ে দেবো অঙ্কটা করার সময়, ভেরিয়েন্সটা হচ্ছে 4.25, 9 and 1, আমি সবগুলো ভেরিয়েন্স যোগ করলাম 14.25, তাহলে সবগুলো ভেরিয়েন্স যোগ করলে আমি তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, একে রুট করলে, তাহলে সবগুলো কাজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্সটাকে আমি যদি রুট করি তাহলে সবগুলো কাজের ক্ষেত্রে আমি তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.7, এবং আমি আশা করতেছি এই কাজটা 39 ডেজে শেষ হবে। তাহলে
এই কাজটা 35 দিনে শেষ হওয়ার সম্ভাবনা কত, 42 দিনে শেষ হওয়ার সম্ভাবনা কত, 52 দিনে শেষ হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা একটু কাজ করি। এই নোটটা গেল কই? নোট ছিল তো একটা এখানে। খেয়াল করো, প্রথমটা আমি বলছি যে আমার শিডিউল টাইমটা হচ্ছে আমার টিএসপি 39 আর শিডিউল টাইমটা দিয়েছি হচ্ছে আমি 35। তাহলে খেয়াল করে দেখো, আমার z ইজ ইকুয়াল টু টিএস মাইনাস টিই ডিভাইড বাই সিগমা। আমার টিএসটা শিডিউল টাইমটা 35, আমি তোমাদের এখানে বলে দিছি যে শিডিউল টাইমটা 35, এক্সপেক্টেড টাইমটা হচ্ছে টিই হচ্ছে তোমার 39, এবং আমার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমাগুলো 3.7। তাহলে আমি মানগুলো এখানে বসালাম, মানগুলো বসাই দেখলাম যে আমার আসছে -1.08। তাহলে আমার পি মাইনাস জেড, তাহলে এই মাইনাসটা এখানে বের করে ফেলতে হবে, মাইনাস জেড মানে 1 মাইনাস পি জেড। তাহলে আমার মান বের করতে হবে 1.08 এর মান বের করতে হবে, জেড এর মান। তো আমি টেবিলে চলে যাব, এখানে টেবিলে যেয়ে দেখো 1.08 খেয়াল করো, এটা হচ্ছে জেড হচ্ছে এখানে 1.08, মানে 08 মানে হচ্ছে এইখান থেকে মানটা নিতে হবে এই বরাবর, এটা হলো 1.08 এইখানে, এই যে 0.8599। এটা কি বুঝতে পারছো 1.08 এর মানটা? জি স্যার, বুঝে গেছি এটা। আচ্ছা, ইঞ্জিনিয়ার মানুষ এত। তাহলে এখানে দেখো, আমি এই যে 1.08 এর মানটা এখানে বসাই দিয়েছি, তাহলে এখানে আসছে 0.1401, মানে হচ্ছে পার্সেন্টেজ দিনে 14%। এই কাজটা 35 দিনে শেষ হবে, সম্ভাবনা হচ্ছে মাত্র 15%। এখন বলতে পারো যে স্যার অন্য যেগুলো আছে, পরে একটা আছে দেখো 42 দিনে শেষ হওয়ার সম্ভাবনা কত। এই কাজটা আমি এক্সপেক্ট করছি হচ্ছে 39 ডেজে, বাট আমি বলছি দেখো তো 42 দিনে কাজটা শেষ হওয়ার সম্ভাবনা কতটুকু। আমি এক কাজ করলাম, z ইজ ইকুয়াল টু এই ফর্মুলা বসাই দিলাম, এখানে আসছে 0.81। খেয়াল করে দেখছো 0.81, এটা কিন্তু প্লাস আসছে। তাহলে আর তো মাইনাস, যেহেতু প্লাস আছে সুতরাং আর জেডটা মাইনাস করার কোনো দরকার নাই। তাহলে পি জেড এর মানটা বসে দিলাম 0.81। তাহলে আমি টেবিলে চলে যাব আগের মতো, তাহলে 0.8 হচ্ছে, এইটা হচ্ছে 0.8, তাহলে 1টা হচ্ছে তারপরে 01 মানে 0.8 এবং 81 হইতে হলে আর 0.01 আমার যোগ করতে হবে বা সেখানে চলে যেতে হবে। তাহলে এই পয়েন্টটাই আমার, তাহলে 0.8 আর এটা হচ্ছে 0.01, তাহলে 0.81 দেখা যাচ্ছে যে 0.7910। তাহলে আমি 0.7910 এই মানটা এখানে বসাইলাম, পরে পার্সেন্ট 100 দিয়ে গুণ করলাম, তাহলে 79%। এই কাজটা 42 দিনে শেষ হবে, এর প্রবাবিলিটি হচ্ছে 79%। এখন এই কাজটা 52 দিনে শেষ হওয়ার প্রবাবিলিটি কত আমরা সেটা দেখতেছি। তাহলে আমি আগের মতো বসাইলাম 52 - 39 ডিভাইড বাই আগের ফর্মুলা 3.51। তাহলে এখানে কিন্তু মাইনাস আসে নাই, সো সরাসরি আমি কি করলাম, সরাসরি পি জেড পি 3.51 আমি এখানে বসাই দিলাম। তাহলে টেবিলে চলে যাব, 3.51 জেড এর মান টেবিলে, জেড এর মান 3.51, তাহলে 3.4 পর্যন্ত আছে। তাহলে যেহেতু 3.4 পর্যন্ত আছে, যেহেতু 51 নাই, তাহলে আমি সর্বশেষ এইটা হচ্ছে সবচেয়ে বেশি মান 0.9998, কারণ 3.51 নাই, তাহলে আমি সর্বোচ্চ টেবিলে সর্ব হচ্ছে এইটা, আমি এই মানটা বসাই দেবো এখানে 0.9998, তার মানে 99.98% হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে এই কাজটা 52 দিনে শেষ হবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোশ্চেন আছে নাকি? না স্যার। না স্যার। ওকে,
এখন এটা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে নাও, এই সিএল লেখো তো। আচ্ছা আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখি, সবাই আমি করে দিতেছি। অ্যাসাইনমেন্টের কি সেটা হচ্ছে তোমার এই 34 এর জায়গায় 35 এর জায়গায় 34, 42 এর জায়গায় 41 এন্ড 52 এর জায়গায় হচ্ছে তোমার এই 50 দিয়ে দিলাম। তো এই তিনটাই আসলে প্রবাবিলিটি কত সেটা বের করার জন্য। আর এখানেও একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, যদি আমি প্রবাবিলিটি যদি 60% না 80% যদি আমি প্রবাবিলিটি চাই, তাহলে ওই কাজটার ক্ষেত্রে কত লাগবে আর কি, ঠিক আছে? ওর জায়গাটা বুঝে নেই স্যার, মানে 30 আচ্ছা আমি বলতেছি, এখানে কত ছিল? ইফ ইট ইজ 70%, আমার পিজেড এর মান 70% ছিল না? তো তোমাদেরকে এখন যেটা বের করতে হবে, এটা যদি প্রবাবিলিটি আমি যদি বলি যে 80% প্রবাবিলিটির ক্ষেত্রে আমার কত কাজ করতে হবে, এই এই আগের আগের উদাহরণটা আর কি। 80% 80%। বুঝতে পারছো এটা? জি স্যার। যদি আমি আগে ছিল হচ্ছে 70%, তোমরা ওইখানে 80% দিয়ে খোঁজ করে বের করবা। ওটা কি স্যার তিনটার জন্য আলাদাভাবে বের করবো? মানে তারপর সরি বুঝি নাই, 50 ডেজের জন্য বুঝি নাই কি বলছো? তিনটা মানে তিনটা ডেজ স্যার, তিনটা তো ডেজ দেওয়া আছে, তো তিনটার জন্য কি আলাদাভাবে বের করবো 80% করে প্রবাবিলিটি? এই তিনটার জন্য তো আলাদা আলাদা ভাবে বের করবা, এই তিনটার জন্য। কিন্তু আগের যে ম্যাথটা আছে সেটার জন্য 80% এর ক্ষেত্রে আগের ম্যাথটা বের করবা। এটা তো নতুন ম্যাথ, এটা তো তোমার এই যে মোটামুটি এখানে তোমার আর কিছুই করতে হবে না। এখানে এই যে নতুন যে অ্যাসাইনমেন্ট অঙ্কটা দিছি, সেটা তো তুমি এখানে দেখো কত দিছি আমি অ্যাসাইনমেন্টে। এখানে 34 দিছি, তোমার এখানে 35 আছে, তুমি 34 দেবা। আর তো সব ঠিক আছে, তুমি 42 থেকে 41 দেবা, 52 থেকে 50 দেবা, তারপর টেবিল থেকে মান বের করবে। এখানে তো কোনো কিছু ক্রিটিক্যালনেস নাই। আর এটার ক্ষেত্রে যেখানে আগে ছিল 0.7, সেখানে তুমি 0.8 দিয়ে কাজ করবা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, এই ম্যাথটা করো, নেক্সট ক্লাসে ম্যাথ নিয়ে আমরা আবার আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। আর এটা স্ক্রিনশট নিছো তো সবাই নাকি? এই স্ক্রিনশট নিছো সবাই? না এই স্ক্রিনশট অ্যাসাইনমেন্ট করবা কিভাবে মিয়া? নিছো? জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। হুম। আসসালামু আলাইকুম।